ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন, হোয়াট ইজ ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন? মানে হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় নরমাল ফেনোমেনা ইন ফিমেল বডি, ফিমেল বডির মধ্যে যে সমস্ত ঘটনাগুলো নরমালি ঘটে তাকে বলছে আমরা ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, একটা মেনস্ট্রুয়াল সাইকেল কত দিনের সাইকেল? হ্যাঁ, 28 ডেজ, 28 দিনের, 28 দিন অন্তর অন্তর একটা করে ঋতুচক্র ঘটতে থাকে, তাই তো? তাতে কতগুলো ফেজ থাকে? তাতে 4টে আমরা ফেজ দেখতে পাই। ঠিক আছে, কি কি? প্রথম হচ্ছে ব্লিডিং ফেজ, অর্থাৎ ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা আমরা ধরি, হ্যাঁ, যেটাকে আমরা এলএমপি বলি গাইনিক ভাষায়, সেটা হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। এলএমপি মানে হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। সেখানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ধরো মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডিউরেশন 3 to 6 ডেজ। ঠিক আছে, কারো 3 দিন হয়, কারো 4 দিন হয়, কারো 5 দিন, কারো 6 দিন নরমালি। ঠিক আছে, কিন্তু বিগিনিং ডেটটা কিন্তু ফিক্সড, মানে একটা ডেটে শুরু হবে, শেষ কবে হবে সেটা ফিক্সড নয়। সেই জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা অলওয়েজ যখন মেন্সের ডেটটা ধরি তখন কোন ডেটটা ধরবো? বিগিনিং ডেট, স্টার্টিং ডেট, অনসেট অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের বিগিনিং ডেটটা আমরা ধরবো। ঠিক আছে, সেই হিসাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, প্রেগন্যান্সি যখন মানে ডায়াগনোসিস করা হয়, তারপরে তার এজটা ডিউরেশনটা ক্যালকুলেট করা হয়, তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা এলএমপি থেকে কিভাবে বার করি, এই সব হিসাবগুলো কিন্তু শুরু হয় ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে। বুঝতে পারলেন? সেটা তো অবস্টেট্রিক্স এর ব্যাপার, কিন্তু গাইনিতে আমাদের মেনস্ট্রুয়েশন আর বিভিন্ন প্রকার মেনস্ট্রুয়াল প্রবলেম, আর তার সঙ্গে লিউকোরিয়া, ইউট্রাইন টিউমার, তাই তো, বা ইউট্রাইন ফাইব্রয়েড আর কি, আর কিছু শর্ট নোট, আর হচ্ছে প্রোল্যাপস অফ ইউটেরাস, এই কতগুলো জিনিস আইটেম তোমাদের গাইনোকোলজিতে করতে হবে। বুঝতে পেরেছো? অনেক আইটেম আছে, ওর মধ্যে থেকে কিছু আইটেম তোমাদের জানতে হবে। সেক্ষেত্রে যাই জানা হোক না কেন, আমরা যদি ইনিশিয়ালি ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশনটা ভালো করে বুঝতে পারি, তবে কিন্তু পুরো সাবজেক্টটা গাইনি হোক আর অফসি হোক, দুটো জিনিসকে আমরা সুন্দরভাবে বুঝে নিতে পারবো। বুঝে গেল? সেই জন্য ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশনটা আগে ক্লিয়ার হওয়া উচিত। যেখানে মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনস্ট্রুয়েশন কেন হচ্ছে, মেনস্ট্রুয়েশনের ঘটনাগুলো কি, হ্যাঁ, এইগুলো আগে মানে একটু ব্রডলি জেনে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম মেনস্ট্রুয়েশন এর মেন 4টে ফেজ। একটা হচ্ছে ব্লিডিং ফেজ, যেটা 3 থেকে 6 দিন পারচেস করে, হ্যাঁ, তারপর একটা ছোট্ট রেস্টিং ফেজ, তারপরে পলিফারেটিভ ফেজ, তারপরে সিক্রেটরি ফেজ। ঠিক আছে, এবং এই যে মেনস্ট্রুয়েশনটা হয়, কেন হয়, ছেলেদের কেন হয় না, মেয়েদের কেন হয়? ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফিমেল হরমোন, কি কি ফিমেল হরমোন? FSH, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুটোকে আমরা বলি ফিমেল হরমোন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, তাদের মানে সোর্স কি, কোথা থেকে তারা উৎপন্ন হয়? আমরা অত ভেতরে প্রথমে যাব না, যাব যে ফিমেল যে মেল গোনাড, ঠিক আছে, অর্থাৎ ওভারি। ফিমেল গোনাড কি? যেটা হোয়াট ইজ ফিমেল গোনাড? বলে ওভারি। ওভারি কটা? দুটো। হোয়াট ইজ মেল গোনাড? টেস্টিস। টেস্টিস। টেস্টিস কি তৈরি করে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ টেস্টিস? দেখো, এই যে মেল গোনাড আর ফিমেল গোনাড, দে আর মিক্স গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি দে আর মিক্স গ্ল্যান্ড। কেন মিক্স গ্ল্যান্ড বলবো? মিক্স গ্ল্যান্ড কাকে বলি? যে অনেক কিছু তৈরি করে, অনেক কিছু মানে হচ্ছে যে এনজাইমও খনন করে, বা মানে এক্সোক্রাইন
এন্ডোক্রাইন মানে খুব গ্রসলি বললে যে সমস্ত গ্ল্যান্ডগুলো এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দু ধরনেরই কাজ করে তাদেরকে আমরা মিক্স গ্ল্যান্ড, সেটা উদাহরণ হচ্ছে প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি, এতগুলো উদাহরণ। প্যানক্রিয়াসকে কেন বলি? ওতে ইনসুলিনও তৈরি হয়, ইনসুলিন আর গ্লুকাগন দুটো হরমোনও তৈরি করে, আবার আবার এনজাইম প্রডিউস করে। বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট পরিপাককারী, তারপরে প্রোটিন পরিপাককারী, তারপরে ফ্যাট পরিপাককারী বিভিন্ন প্রকারের এনজাইম প্যানক্রিয়াস থেকে বেরোয়। আবার কিছু হরমোন যেমন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, এরাও প্যানক্রিয়াস থেকেই বেরোয়। সেখানে প্যানক্রিয়াস যেহেতু দু ধরনের কাজই করছে, এন্ডোক্রাইন যারা হরমোন ক্ষরণ করে সেই কাজটাকে বলছি আমরা এন্ডোক্রাইন ফাংশন, আর এনজাইম বা অন্য কিছু যত কাজ হচ্ছে তাকে বলছি এক্সোক্রাইন ফাংশন। ঠিক আছে? তো ওভারি কেন? হোয়াই ওভারি ইজ মিক্সড গ্ল্যান্ড? ওভারি দুটো মেল ফিমেল হরমোন যেমন সিক্রেট করে সেরকম ওভামও তৈরি করে। ওভাম তৈরিটাকে কি বলি আমরা? উজেনেসিস। উজেনেসিস অর্থাৎ ফর্মেশন অফ ওভাম ইজ কল্ড উজেনেসিস। তো হোয়াট ইজ উজেনেসিস? ওটা লেখো, ছোট ছোট টার্ম। উজেনেসিস কাকে বলে? এগুলো না জানলে এই সাবজেক্ট দুটো বোঝা যাবে না, বুঝতে পেরেছো? তো উজেনেসিস কাকে বলে? তো ওভারি থেকে যে ওভামটা প্রডিউস হয় তাকে তার সঙ্গে একটা পদ্ধতি জুড়ে দাও, যেটা শুধু যে রেখো না, যে পদ্ধতিতে যে কোনো জেনেসিস মানেই হচ্ছে একটা পদ্ধতি, যে কোনো জেনেসিস। ঠিক আছে? সে স্পার্মাটোজেনেসিসই হোক বা ওজেনেসিসই হোক বা অন্যান্য যত জেনেসিস আছে, তৈরির ফর্ম মানে পদ্ধতি আছে, প্রত্যেকটা একটা পদ্ধতি কিন্তু। সেই জন্য যখনই ডেফিনেশন করবে তখনই বলবে শুধু যে না বলে যে পদ্ধতিতে একটা ওভারি থেকে একটা ওভাম উৎপন্ন হয়, তৈরি হয়, তাকে বলি আমরা উজেনেসিস। বুঝতে পেরেছো? আমাদের সোমাটিক সেলের ক্রোমোজোম সংখ্যা কত? 46। অর্থাৎ এক কথা বলি আমরা 2n। 46 = 2n। ঠিক আছে? তো এই যে আমাদের ওভারির মধ্যে যে জার্ম মানে প্রাইমোর্ডিয়াল যে সেলগুলো আছে, প্রিমিটিভ জার্ম সেলগুলো আছে, তারা কিন্তু ডিপ্লয়েড। ঠিক আছে? তারা 46টা ক্রোমোজোম বিশিষ্ট, কিন্তু ওই 46 ক্রোমোজোম বিশিষ্ট আদি জার্ম সেল থেকে তোমার ডিভিশন হয়ে যে গোনাড তৈরি হচ্ছে, সেই গোনাড গুলোর কিন্তু ক্রোমোজোম রিডাকশন হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ 23টা দুটো অংশে পার্টিশন হয়ে যাচ্ছে। ফিমেলের ক্ষেত্রে সেখানে পোলার বডি হিসাবে এন গুলো থেকে যায়, আর ওভামের মধ্যে এন গুলো থাকে মেন মানে জেনেটিক হিসাবে 22টা অটোজোম থাকে, একটা সেক্স ক্রোমোজোম থাকে, যারা লিঙ্গ নির্ধারণে সাহায্য করবে আফটার ইউনিয়ন। মানে নিষেকের সময় যখন সে স্পার্মের সঙ্গে মিলিত হবে, তখন যে অফস্প্রিং মানে অতিথি যেটা আসবে, তার লিঙ্গ কি হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সেটা নির্ধারণে কাজে লাগবে। ঠিক আছে? এবং সেটা আমরা পরে আসবো। তো তার আগে আমরা ওভারি একটা মেইন রোল প্লে করছে ডিউরিং মেনস্ট্রুয়েশন। এবার ওভারি অ্যাক্টিভ কখন হয়? জন্ম থেকে কি অ্যাক্টিভ হয়? না। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে থাকে, ওভারি আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেক্স স্টেরয়েড হরমোন হুইচ ইজ সিক্রেটেড ফ্রম দ্য কোথা থেকে বেরোবে? পিটুইটারি ছাড়া। সেক্স স্টেরয়েড অ্যাকচুয়ালি পিটুইটারি থেকে বেরোয় না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ইয়েস, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিক্যাল যে হরমোনগুলো বেরোয় সেখানে দেখবে গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড আর সেক্স স্টেরয়েড।
বলা ছিল এন্ডোক্রাইন সিস্টেমে, হ্যাঁ? তো ওই যে সেই স্টেরয়েড হরমোনগুলো এই যে বাচ্চা অবস্থায় আমাদের ছেলেদের ক্ষেত্রে টেস্টিসকে ডেভেলপমেন্ট ঘটায়, তারপরে মেয়েদের ক্ষেত্রে ওভারিগুলোকে ডেভেলপমেন্ট করে। পিটুইটারির রোল আছে, পিটুইটারির রোল আছে, তার সঙ্গে এরা হচ্ছে বেসিক রোল প্লে করে। তার জন্য ওভারিটা আস্তে আস্তে ম্যাচিওর হয়, ঠিক আছে? তা ম্যাচিওর হওয়ার সময় তোমার ম্যাচিওর হওয়ার মানে ওভ্যুলেশন চালু করবে কত বয়স থেকে? মোটামুটি 11 থেকে 16-র মধ্যে যে কোনো একটা সময় যে ওভ্যুলেশন পদ্ধতি চালু করবে, এবং সেটা আমাদের বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। যেদিন ওভ্যুলেশন হবে, হ্যাঁ, তার 14 দিন বাদে মেনস্ট্রুয়েশন হবে, এবং সেইটা দেখে আমরা বুঝবো যে পিটুইটারি এই ওভারি কাজ শুরু করে দিয়েছে। বোঝা গেল? তো সেই জন্যে ভেতরে ভেতরে কখন কি হবে সেটা আমরা কিন্তু বাইরে থেকে তার বিঘ্ন মাত্র কিছু জানতে পারি না। এইবার সেক্ষেত্রে আমরা ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশনের মেন হচ্ছে হরমোনাল ফ্লে। ভালো করে বুঝি, পিটুইটারি থেকে কি হরমোন বেরোয়? এফএসএইচ। কোথা থেকে বেরোয় পিটুইটারি? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কতগুলো হরমোন বেরোয়? এগুলো একটু রিক্যাপিচুলেশন হয়ে যাচ্ছে। পিটুইটারি হরমোন থেকে পিটুইটারি দুটো তিনটে লোক, একটা হচ্ছে দুটো মেনলি লোব আর দুটোকে জোড়ে একটা ইন্টারমিডিয়েট পার্ট, ওটাকেও আমরা একটা লোব হিসাবে ধরি। প্রথম তোমার অ্যান্টেরিয়র লোব, তারপরে ইন্টারমিডিয়েট পোর্শন, তারপর পস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব থেকে মোটামুটি 5টা হরমোন বেরোয়, তাই তো? তার মধ্যে কি কি? টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে সোমাটোট্রপিক হরমোন, আগে বলতে এসটিএইচ। সোমাটোট্রপিক হরমোন কি কাজ করে? সোমাটোট্রপিক হরমোন আমাদের শরীরের যত কলাকোষ আছে প্রত্যেকের বৃদ্ধিতে সাহায্য করে। সোমাটোট্রপিক হরমোন, যাকে আমরা এক কথায় বলি গ্রোথ হরমোন। গ্রোথ মানে কি? বৃদ্ধি, বড় করা। এই যে আমরা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছি, এত বড় হচ্ছি, কোন হরমোনের খেলা? এসটিএইচ। এই যদি কম হয় কি রোগ হয়? ডুয়ার্ফিজম বা বামনত্ব, অর্থাৎ ঠিক মতো বেড়ে উঠতে পারে না। বাচ্চা বেলায় যদি এটার অভাব ঘটে তখন বামনত্ব হবে। বাচ্চা বেলায় যদি এর বেশি প্রভাব হয় তখন পেট খালি হয়ে যায়। সোমাটোট্রপিক সোমাটো এসটিএইচ, ঠিক আছে? এই যদি বাচ্চা বেলায় বেশি বেরোয় অতিকায় কি হবে? চচ্চর হয়ে লম্বা হয়ে যাবে, আর যদি কম বেরোয় তখন ডোয়ার্ফিজম হয়ে যাবে, মানে বেটে হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেটা সোমাটোট্রপিক হরমোন কোথা থেকে বেরোয়? অ্যান্টেরিয়র। আর কি কি হরমোন বেরোয়? বলেছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসটিএইচ, আর অ্যাডিনল গ্ল্যান্ড অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ। আর কি বেরোয়? ওগুলোকে এক কথায় কি বলি আমরা? জিটিএইচ। তো ওটা সোমাটোট্রপিক হরমোনকে আমরা বলি জিটিএইচ। অনেকটা জিটি গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন মানে যারা গোনাডের উপরে কাজ করে। এই যে বললাম গোনাডগুলোকে ম্যাচিওর করে। তার মধ্যে এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, নাম শুনেছেন? আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আইসিএসএইচ। তাহলে এই এফএসএইচ এর মধ্যে লেখা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর কি করবে না, ওভারির মধ্যে, ওভারিটা এই যে 13 বছর ধরে যে একটু বড় হলো, ম্যাচিওর হলো, ওর ভেতরে কি থাকে? ছোট 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 প্রাইমোর্ডিয়াল ফলিকল থাকে। ওই ফলিকল গুলো এফএসএইচ যখন ক্ষরণ করবে, ওই এফএসএইচ এর প্রভাব নেবে। প্রথমে প্রায় গোটা 20 ফলিকল একসাথে ইনিশিয়েশন নেয়, কিন্তু 2-3 দিন বাদে সব কটা স্ট্যাগনেট হয়ে গিয়ে একখানা ফলিকল বড় হতে থাকে।
ফলিকল আস্তে আস্তে বড় হয়। এই যে বড় হচ্ছে তখন এই ওয়াল থেকে এরা দুটো হরমোন সিক্রেট করছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। তাদের টার্গেট অর্গান কে? ওভারি। তাই তো প্রোডাকশন হরমোন হলো ওভারি, ওভারি থেকে উৎপন্ন হলো টার্গেট অর্গান কি? ইউটেরাস। ইউটেরাসকে ওরা কি করবে? ইউটেরাসে একটা ইউটেরাস হচ্ছে একটা হলো মাসকুলার অর্গান, যার কতগুলো পার্ট আছে। উপরের অংশটাকে বলছি ফান্ডাস, বডি, তারপরে নিচেটাকে বলছি সার্ভিক্স। আর বডি আর সার্ভিক্সের মধ্যে একটা ছোট কনস্ট্রিক্টেড জোন আছে, ইন্টারস্টিশিয়াল পোর্শন হিসাবে আমরা মেনশন করি। আর ইউটেরাসকে কাটলে পরে বাইরে তোমার সিরাস লেয়ার পাবো। সিরাস লেয়ার ইজ নাথিং বাট দ্য পেরিটোনিয়াল কভারিং। তারপর পাবো মাসেলস লেয়ার, তারপরে পাবো আমরা মিউকাস মেমব্রেন। বুঝতে পেরেছো? এবার এই মিউকোসাল যে রয়েছে এটাকে বলছি আমরা এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের ভেতরে। এবার এই মেনস্ট্রুয়াল পিরিয়ডে কি হয়? মেনস্ট্রুয়াল পিরিয়ড মেনস্ট্রুয়েশন হয় কেন না? ফর রিসেপশন অফ দ্য গেস্ট। মেনস্ট্রুয়েশন হচ্ছে মানে ওভুলেশন হবে, ওভুলেশন হচ্ছে মানে ওভাম প্রোডাকশন হবে, ওভাম প্রোডাকশন হচ্ছে মানে সে ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হয়ে সেটা জাইগোট হবে, জাইগোটে সে কোথায় বাসা বাঁধবে? ইউটেরাসে। তার মানে ইউটেরাস প্রিপেয়ার হতে হবে। এই প্রিপারেশন পদ্ধতিটাই ঘটে মেনস্ট্রুয়াল পিরিয়ডের মধ্যে। এই যে সাইকেলটা বলো 28 দিনে প্রথমে ব্লিডিং ফেজ চলে গেল, তারপরে একদিন দুদিন রেস্টিং ফেজ নেওয়ার পরে এফএসএইচ তোমার ইনফ্লুয়েন্স দিতে আরম্ভ করে দিল। সেই এফএসএইচ এর ইনফ্লুয়েন্স যে কোনো একটা ওভারি নেবে, হয় ডান দিকে নয় বাঁ দিকে, নিয়ে কি করবে? যে ভেতরে যে ছোট ছোট প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলো আছে তারা ইনফ্লুয়েন্স প্রথমে নেবে, কিন্তু একখানা ফলিকল ইনফ্লুয়েন্স নিয়ে বড় হতে থাকবে। আর যত বড় হতে থাকবে ওর ওয়াল থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন বার করতে থাকবে। সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটাকে ফোলাবে। ফোলাবে মানে কি? এখানে এরা সঞ্চয় করে। ব্লাড ভেসেলস গুলো চেক করে দেয়, মানে যাতে অনেকটা ব্লাড জমে থাকতে পারে এক ছোট এলাকার মধ্যে। একটা সরু যদি সোজা লম্বা হয়, এটা কত 1 ইঞ্চি হবে, এটাকে যদি পেঁচিয়ে দিই এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি ওই জায়গার মধ্যে ধরে যেতে পারে, পেঁচিয়ে আমি যদি রাখি। সেই জন্য এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে ইউট্রাইন ভেসেলসের যে ব্রাঞ্চ গুলো আছে তারা এরকম পেঁচিয়ে প্লাস ইউটেরাসের মধ্যে যে মিউকোসাল সিক্রিয়েশন সেগুলো বাড়িয়ে দেয়, প্লাস সেখানে প্রচুর পরিমাণে খাদ্য গ্লাইকোজেন, ফ্যাট এগুলো ওখানে জমা করে ফার্দার, মানে যাতে গেস্টের পেটের অসুবিধা না হয়, হ্যাঁ, যাতে খাদ্য মাত্র পায়। সেই জন্য অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামটা এমনি নর্মাল অবস্থায় নন প্রেগনেন্ট ইউটেরাসে 1 মিলিমিটার থিকনেস থাকে। সেটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময়, মানে তোমার জাস্ট রেস্টিং ফেজে, সেইটা তোমার পলিফারেটিভ ফেজের শেষে প্রায় 5 মিলিমিটার পুরু হয়ে যায়। বুঝতে পেরেছো? তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে পলিফারেশন। পলিফারেশন ফেজে 2 থেকে 3 মিলিমিটার বৃদ্ধি পায়। তারপরে 15 দিনে, মানে 14 দিনের মাথায় ওভুলেশন হয়। এবার ওভুলেশন মানে কি? ওভুলেশন মানে কি? যে পদ্ধতিতে একটা ম্যাচিউর ফলিকল থেকে একটা ওভাম বেরিয়ে আসে ওভারি থেকে, সেই পদ্ধতিটাকে বলছি আমরা ওভুলেশন। ঠিক আছে? যেটা মেনলি ওই সাইকেলটা তোমার 14 দিনের মাথায় ঘটে। 28 দিনের সাইকেল হলে 14 দিন মিডিল পয়েন্ট হচ্ছে 14 দিনের মাথায় ঘটে। ঠিক আছে? তাহলে ওভুলেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ওভামটা ওভারি থেকে একটা ম্যাচিউর ফলিকল থেকে ফেটে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। মনে থাকবে? তার আগে একটা কি বললাম? উজেনেসিস। উজেনেসিস মানে ওভামটা তৈরি হওয়ার পদ্ধতি, আর ওইটা ফেটে বেরিয়ে আসার পদ্ধতিটাকে বলছে ওভুলেশন। ভালো করে মনে রাখবে এক কথা, যেটা ওভাম তৈরির পদ্ধতিটাকে বলছি আমরা উজেনেসিস, আর ম্যাচিউর ফলিকল থেকে ওভামটা ফেটে বাইরে বেরিয়ে আসাকে বলছি আমরা ওভুলেশন। ঠিক আছে? তার মানে ঠিক মিড পয়েন্টে, আমার সাইকেলের মিড পয়েন্টে ওভুলেশন হচ্ছে,
কি করে হলো এবার, এর পিছনে ফিজিওলজিটা কি না, যখন এফএসএইচ ইনফ্লুয়েন্স দিচ্ছিল তখন একটা ফলিকল ম্যাচিওর হতে যাচ্ছিল, আর তখন তার ওয়াল থেকে তারা ইস্ট্রোজেন প্রোস্টেরন ছাড়ছিল। সেটা কোথায় করছে? ব্লাডে করছে, রক্তের মাধ্যমে এসে তারপরে ইন্টারেস্ট সেখান থেকে নিচ্ছে। কিন্তু রক্তের মাত্রা তো বেড়ে যাচ্ছে মানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনে, একটা পিক আওয়ার 12-13 দিনের মাথায় একদম মানে প্রচুর পরিমাণে বেশি হয়ে যায়। তখন পিটুইটারি কি করে, এফএসএইচ ক্ষরণটাকে অফ করে দিয়ে এলএইচ ক্ষরণ শুরু করে দেয়। এইবার যার ইনফ্লুয়েন্সে এই ফলিকলটা বাড়ছিল, তার ইনফ্লুয়েন্সটা হট করে উঠে যাওয়ার জন্য বাস্ট করে দেয়। দ্যাট ইজ কল্ড ওভুলিউশন। 14 দিনের মাথায় ওভুলিউশন হলো, একটা ওভাম বেরিয়ে গেল। ঠিক আছে, এলএইচ ক্ষরণ শুরু করে দিল। এলএইচ কি করবে, ওই যে ভেতরে খোলটা পড়েছিল তার উপরে ক্রিয়া করে ওটাকে একটা গ্ল্যান্ডে পরিণত করে দেবে। দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। এইবার এই কর্পাস লুটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আর অল্প পরিমাণে ইস্ট্রোজেন ফর্ম করতে থাকে। আর এই যতটা পলিমারেশন বৃদ্ধি ঘটেছিল তার মধ্যে দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সিক্রেটরি ফেজ। তার ফলে এন্ডোমেট্রিয়ামটা আরো 2 মিলিমিটার বৃদ্ধি পাবে। তার ফলে টোটাল মোটামুটি 5 মিলিমিটার মতো এন্ডোমেট্রিয়ামটা বৃদ্ধি পাবে। এই পলিমারেটিক ফেজটা চলবে যতদিন কর্পাস লুটিয়াম অ্যাক্টিভ। মনে থাকবে অ্যাক্টিং। যদি 14 দিনের মাথায় যে ওভুলেশন হয়েছিল, সেই ওভুলেশন হওয়ার পরে যে ওভামটা বেরোলো, যখনই বেরোলো তখন আমাদের যে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস থেকে যে একটা দুদিকে দুটো টিউব বেরোয়, এই টিউবের 4টে অংশ, জানো 4টে অংশ দিকে, একটা হচ্ছে ইন্টারমিউরাল পোর্শন, যেটা ইউটেরাসের মধ্যে ঢুকে থাকছে, তারপরে হচ্ছে ইসমাস, তারপরে হচ্ছে তোমার অ্যাম্পুলা, তারপরে হচ্ছে ইনফ্যান্টিবুলাম। ইনফ্যান্টিবুলামটা একটা শেষের অংশ এবং তার সেখান থেকে কতগুলো আঙুলের মতো প্রজেকশন বেরোয়, তাদের বলি আমরা ইমব্রিয়া। আর এই ইনফ্যান্টিবুলামের মধ্যে একটা অস আছে, অস মানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে কি বলি আমরা? পেলভিক অস। ঠিক আছে, ওভারি থেকে ওভামটা বেরিয়ে ওই পেলভিক অস দিয়ে ওই টিউবের মধ্যে এসে ওই যেটা সবচেয়ে মোস্ট ডায়ালেটেড পোর্শন, দ্যাট ইজ অ্যাম্পুলা, অ্যাম্পুলার মধ্যে অবস্থান করে। ওখানে ও কতদিন বেঁচে থাকতে পারে? 2 ডেজ, মানে 48 ঘন্টা। এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো স্পার্ম ওই অ্যাম্পুলার মধ্যে গিয়ে পৌঁছায়, তবে ওর সঙ্গে মিলিত হয়ে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করবে। ঠিক আছে, তারপরে ফার্দার ডেভেলপমেন্ট শুরু হবে। কিন্তু যদি না যায়, তখন কি হয়, ওই 48 ঘন্টা পরে ওভামটা মারা পড়ে যায়। তারপর সেটা সঙ্গে সঙ্গে আসে না, এইবার আস্তে আস্তে যে ইউটেরাসে ইউট্রাইন যে টিউব আছে, টিউবের যে একদম ইনার লেয়ার, ইন্টিমেট লেয়ার, সেখানে ছোট ছোট রোম আছে, তার সিলিয়া বলি। ওই সিলিয়ারি চলনের মাধ্যমে আস্তে আস্তে ওরা ক্যাভিটির দিকে এগিয়ে আসতে থাকে। এইবার যখনই ফার্টিলাইজেশন হলো না, তখন কি হবে, তোমার এই যে কর্পাস লুটিয়াম আর ডেভেলপ করবে না। 26 দিনের মাথায় আস্তে আস্তে ডিজেনারেট করবে। তার ফলে ওই যে সাপোর্টটা দিচ্ছিল প্রোজেস্টেরনের সিক্রেশন, সিক্রেটরি ফেজে এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের সাপোর্টটা তো কর্পাস লুটিয়াম দিচ্ছিল, যার প্রভাবে ইউটেরাস এন্ডোমেট্রিয়ামটা ফুলে ফেপে উঠছিল। যেই সাপোর্টটা অফ হয়ে গেল, তখনই ওটা ভেঙে পড়বে এবং ওই ইউটেরাসের যে ভেসেলস গুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকেছিল তারা ছিঁড়ে যাবে। তার ফলে ব্লিডিং চালু হবে। দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়েশন। বোঝা গেল? মেনস্ট্রুয়েশন যেদিন শুরু হলো, দ্যাট ইজ ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, প্রথম যেদিন শুরু হলো, দ্যাট ইজ প্রথম যে মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা শুরু হলো, দ্যাট ইজ কল্ড মেনার্কি। মনে থাকবে, তার মেনার্কি কি? মেয়েদের যে বয়সে প্রথম মেনস্ট্রুয়েশন চালু হয়, সেই বয়সটাকে বলছি আমরা মেনার্কি।
ঠিক আছে, জেনারেলি এটা অ্যাভারেজ 13 বছর বয়সে আমরা দেখতে পাই। ঠিক আছে, এইবার এই মেনার্কি থেকে মেনোপোজ অবধি, মেনার্কি মানে শুরুয়াত, বিগিনিং অফ দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন, মেনোপোজ মানে বন্ধ হয়ে যায়, কমপ্লিট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। অ্যামেনোরিয়া। ঠিক আছে, অর্থাৎ ওর পরে আর হবে না, সেটাকে হচ্ছে আমরা মেনোপোজ। মেনার্কি টু মেনোপোজ, এই পিরিয়ডটার মধ্যে প্রতি মাসে এইরকম 3 থেকে 6 দিন ইন্টারন ব্লিডিং হবে, মেনস্ট্রুয়েশন হতে থাকে ফিজিওলজিক্যালি, যদি ফিজিওলজি একদম ওকে আর ঠিক থাকে। ঠিক আছে, এই সময়ের মধ্যে, এই পিরিয়ডের মধ্যে যদি কোনো সময় মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, তখন তাকে বলি আমরা অ্যামনোরিয়া, অর্থাৎ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, এইবার এই অ্যামনোরিয়া আমাদের এমনি খুব কমন কজ হচ্ছে প্রেগন্যান্সি। কেন না, যখনই ফার্টিলাইজেশন হবে, আমি তত কি বলেছি, ফার্টিলাইজ হলো না অব্দি বলেছি গল্পটা। এইবার চলে আসছি, যখনই ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ একটা মানে স্পার্ম একটা ওভামের সঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু ঘটনাটা অত সোজা নয়। বুঝতে পেরেছো কিরকম হয় ঘটনাটা? অর্থাৎ ফার্টিলাইজেশন বলতে আমরা কি বুঝি? তোমার কোশ্চেন দেয় হোয়াট ইজ ফার্টিলাইজেশন বা ফার্টিলাইজেশন শর্ট নোট দেয়, এটা একটা ওভাম। ঠিক আছে, ওভামটার একদম মানে বাইরে একটা টাফ মেমব্রেন থাকে, তাকে আমরা কি বলি? ZONA, পেলুসিডা। এটা ফিজিওলজির ব্যাপার, কিন্তু তোমাদের জানা উচিত ছিল। বাইরের টাফ মেমব্রেনটাকে বলছি আমরা জোনা পেলুসিডা, আর এর ভেতরে একটা থিন সরু মেমব্রেন আছে, যেটাকে বলছি আমরা ভাইটালাইন মেমব্রেন। জোনা পেলুসিডা আর ভাইটালাইন মেমব্রেন। ঠিক আছে, আর এই দেখো জোনা পেলুসিডা আর ভাইটালাইন মেমব্রেনের মধ্যে একটা সরু পেস রয়েছে, পেস দেখতে পাচ্ছ, গ্যাপ, হ্যাঁ, তাকে বলা হচ্ছে পেরিভাইটালাইন পেস। পেরিভাইটালাইন পেস। আর একদম ভেতরে আছে ফিমেল প্রোনিউক্লিয়াস। ফিমেল প্রোনিউক্লিয়াস এর ক্রোমোসোম সংখ্যা কত? 22x। বুঝতে পারছো? ফিমেল এটার এর ক্রোমোসোম সংখ্যা ফিক্সড। ঠিক আছে, ফিমেল প্রোনিউক্লিয়াস এর ক্রোমোসোম সংখ্যা ফিক্সড, একদম 12x, এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা, যত মেলের যত স্পার্ম উৎপন্ন হয়, মেলের যত স্পার্ম উৎপন্ন হয় তার 50% থাকে তোমার X ক্রোমোসোম বিশিষ্ট, আর 50% থাকে Y ক্রোমোসোম বিশিষ্ট। একটা ইনজেকশনে মিলিয়নস অফ তোমার স্পার্ম নির্গত হয়, বুঝতে পেরেছো, কয়েক কোটি, কিন্তু মাত্র একখানা স্পার্ম এখানে দরকার লাগে ইউনাইট হওয়ার জন্য। ঠিক আছে, এবার এই যে তোমার ফ্যালোপিয়ান টিউব, এই যে অ্যাম্পুলা,
পেলভিক কজ দিয়ে ওভারটা এখানে রেস্টিং করছে। এই সার্ভিক্সের কিছুটা অংশ ভাইজানার মধ্যে, সার্ভিক্সের দুটো অংশ এটা কিছুটা ভাইজানার মধ্যে ঢুকে আছে। এই যে এটা ভাইজানাল ওয়াল, এইখান অব্দি হচ্ছে ভাইজানার মধ্যে ঢুকে আছে, আর এইখান থেকে এই অংশটুকু ভাইজানার উপরে আছে। ভাইজানার মধ্যে যেটা ঢুকে আছে সেটাকে আমরা বলি ইন্ট্রাভাইজানাল পোরশন, আর ভাইজানার উপরে যে অংশটা থাকে তাকে বলি সুপ্রাভাইজানাল পোরশন। তাহলে সার্ভিক্সের কটা অংশ, কটা ভাগ করা? দুটো ভাগে। সেটা হচ্ছে সুপ্রাভাইজানাল পার্ট আর ভাইজানাল পার্ট। ভাইজানাল পার্ট ভাইজানার মধ্যে যেটা ঢুকে থাকছে, আর হচ্ছে তার মানে ভাইজানাল ইউটেরাসের এই যে সার্ভিক্সের চারদিক দিয়ে ভাইজানাল একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে এখান থেকে নিয়ে, এগুলোকে বলা হচ্ছে ফর্নিক্স। বুঝে গেল? এই যে খাঁজ সৃষ্টি হচ্ছে, গ্যাপ বলতে খাঁজ হচ্ছে একটা, এই খাঁজে গিয়ে অনেক আটকা পড়ে যায় স্পার্ম। এবার এইখান দিয়ে যেগুলো প্রবেশ করলো, এইখান দিয়ে প্রবেশ করে অ্যাকচুয়ালি যেদিকে ওভামটা মানে এসেছে সেই দিকেই ওরা মাইগ্রেট করে সাঁতার কাটতে কাটতে এগিয়ে যায় ওভামের দিকে। এইখানে যদি একখানা স্পার্ম এসে পৌঁছায় তবে কিন্তু ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হতে গেলে মিনিমাম 300 থেকে 500 স্পার্মকে এই রানীর কাছে মানে ওভামের কাছে আসতে হবে, এবং এসে এরা কি করে চারদিক দিয়ে তখন ঘিরে যায় স্পার্ম। প্রায় 300 থেকে 500 স্পার্ম জোনা পেলুসিডার গায়ে এরকম ভাবে সব ঘিরে ধরে চারদিক দিয়ে। এবার একটা স্পার্ম ব্যাঙাচির মতো দেখতে, একটা হেড থাকে, একটা নেক থাকে, এরকম বডি থাকে, তারপরে টেল থাকে। আর এই হেডের মাথায় একটা ক্যাপ থাকে, মানে মেল প্রোডিউক্লিয়াস থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াল রিলিজ থাকে, এই অংশটাকে বলি আমরা হেড, এটাকে বলি আমরা নেক, এটাকে বলি আমরা বডি, এটাকে বলি আমরা টেল। তাহলে একটা স্পার্মের চারটে অংশ থাকে, একটা যে হেড, নেক, বডি আর টেল। এই হেডের মাথায় একটা টুপি থাকে, তাকে বলি আমরা অ্যাক্রোমিয়ান ক্যাপ। বুঝতে পেরেছো? এই অ্যাক্রোমিয়ান ক্যাপের একটা গুরুত্ব ভ্যালু আছে। এই অ্যাক্রোমিয়ান ক্যাপ থেকে তোমার হায়ালিউরোডেজ বলে একটা এনজাইম ক্ষরণ হয় এই ক্যাপ থেকে। এই হায়ালিউরোনিডেজ কি করে? হায়ালিউরোনিডেজ কি করে? এই যে টাপ মেমব্রেন এটাকে গলাতে সাহায্য করে, অ্যাবজর্ব করতে সাহায্য করে। এবার যতটা হায়ালিউরোনিডেজ দরকার ওকে অ্যাবজর্ব করতে, সেটা একটা ক্যাপের মধ্যে এই পরিমাণ সম্ভব। মিনিমাম 300 থেকে 500টা ক্যাপ থেকে যতটা পরিমাণ হায়ালিউরোনিডেজ বেরোবে তারা এইটাকে গলাতে সাহায্য করবে। তারপরে যেই গলাতে থাকবে, যেখানে সবচেয়ে উইকেস্ট পয়েন্ট যার সামনে থাকবে, সেই স্পার্মটা গিয়ে মাথাটা বাড়িয়ে দিয়ে এই যে ভাইটালাইন গুড়ি ছোঁয়ার মতো ভাইটালাইন মেমব্রেনকে যে আগে ছুঁতে পারবে, যেই একটা ছুঁয়ে যাবে
এইখানে এমন একটা কেমোট্যাকটিক মেকানিজম হবে, বাকি যে যতটা ঢুকেছে সেখানে কারেন্ট খাওয়ার মতো আটকা পড়ে যাবে, আর এগোতে পিছোতে পারবে না। যে ছুঁয়ে ফেলবে সে ভাইটালাইন মেমব্রেনকে কভার করে ভেতরে ঢুকে যাবে, বডি টেল ফেল সব খসে পড়ে যাবে, একটা শুধু নিউক্লিয়াস মেল কো নিউক্লিয়াস হিসাবে এখানে অবস্থান করবে। এইবার এই ফিমেল কো নিউক্লিয়াস মেল কো নিউক্লিয়াস দুজনে অ্যাট্রাকটিভ হয়ে মিলিত হবে, মিলিত হয়ে এই টু সেল বিগিনিং অফ লাইফ জাইগোট, আর বাকি সব এইগুলো ধ্বংস হয়ে যাবে। তখন এই টু সেল জাইগোটটা এখানে এই যে টু সেল জাইগোট যেটা তৈরি হলো, এইটা আস্তে 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 এই ক্যাভিটির মধ্যে আসবে। এই 4 দিন 5 দিন 6 দিনের মাথায় এখানে এসে পৌঁছাবে, কিন্তু 6 দিনের মাথায় যখন এখানে পৌঁছাবে তখন সে আর টু সেল অবস্থায় থাকবে না, তখন মাল্টি ডিভিশন হতে থাকে, মাইটোসিস ডিভিশন হতে থাকে। এই 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64, 64 থেকে 128, এইরকম একটা বলে ক্রিকেট বলের মতো আকৃতি ধারণ করে। তখন সেটাকে আমরা বলি মরুলা, বুঝতে পেরেছো? আর এই মরুলা থেকে এইখানে প্রতিস্থাপিত হয় অ্যান্টেরিয়র ওয়ালে, না হলে পস্টেরিয়র ওয়ালে, কমনলি যেটা ঘটে। এই যে পতিত হওয়ার ঘটনা, এটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে? যেটা 6 দিনের পর থেকে আস্তে আস্তে শুরু হয়, এবং কোরিওনিক ভিলি কিছু বেরোয়, এবং কোরিওনিক ভিলি গুলো এখানে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে গেঁথে যায়, এবং এই পদ্ধতিটাকে এগুলোকে মানে সাপোর্ট করে, এই জায়গায় ইনফ্লুয়েন্স দেয় তোমার প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের, যেটা কিনা কোথা থেকে বেরোয়? ওভারির কোন অংশটা থেকে? একটু বলি। ইয়েস, কর্পাস লুটিয়াম। আমি কি বলেছিলাম, যদি এখানে ফার্টিলাইজ না হয় তবেই 26 দিনের মাথায় কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে, ফলে ইস্ট্রোজেন পরিষ্কার সাপোর্টটা যে ইউটিলাস পাচ্ছিল পাবে না, ফলে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়ে যাবে, তারপরে মেনস্ট্রুয়েশন হবে। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয় তখন কি হবে? কর্পাস লুটিয়ামটা আরো ওয়েল ডেভেলপ হবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিউটিনাইজিং হরমোন। লিউটিন এলএইচ যে ক্ষরণটা করছিল, এলএইচ ক্ষরণের আর বন্ধ হবে না, আরো বেশি করে ক্ষরণ করবে। এটাই কি স্যার প্লেসেন্টা হয়ে যায়? না, পরে হবে, এখন হয়নি। প্লাসেন্টা তো যাবে এইখানে। এই যে কোরিওনিক ভিলিগুলো এন্ডোমেট্রিয়াম ওয়ালের মধ্যে একটা টেম্পোরারি গ্ল্যান্ড তৈরি করবে, এবং সেটা হতে সময় নেবে প্রায় 3 মাস। তাই 3 মাস কি করবে? এই 3 মাস এই কর্পাস লুটিয়াম এখানে যে হরমোনাল সাপোর্ট, সেই হরমোনাল সাপোর্টটা দেবে, তার ফলে এটা খসে পড়বে না। যদি কোনো কারণে ওখানকার হরমোনাল সাপোর্টের ইনসাফিসিয়েন্সি ঘটে, মানে অভাব ঘটে, তখন আর এখানে এমবেডিং হয় না, তখন এটা খসে পড়ে যায়। দ্যাট ইজ কল্ড অ্যাবর্শন। তার একটা নাম আছে, তাকে কি বলি আমরা? অ্যাবর্শন, মানে অ্যাবর্ট হয়ে যাবে। অ্যাবর্শন, অ্যাবর্শন 2 প্রকারের, একটা হচ্ছে ইনডিউস, আর একটা হচ্ছে ইনডিউস মানে আমরা যেটাকে জবরদস্তি করছি, আর একটা হচ্ছে স্বাভাবিক। বুঝতে পেরেছো? স্বাভাবিকটা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল হতে পারে, হরমোনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, বিভিন্ন কারণে প্রেগন্যান্সিটা টার্মিনেট হয়ে যেতে পারে, যেটাকে মানে আমরা কলোকুয়ালি মিসক্যারেজ বলি, ঠিক আছে? এইবার ওটা অ্যাকচুয়ালি অ্যাবর্শন। মিসক্যারেজটা যেটা তোমার স্বাভাবিকভাবে ঘটে সেটাকে আমরা মিসক্যারেজ বলি, বুঝতে পেরেছো? ন্যাচারাল অ্যাবর্শন যেটা। আচ্ছা, ওটা অনেক পরের অংশ আসবে, পরে পরে তোমাদের। ওটা হচ্ছে তোমার অবস্টেট্রিক্সেরই একটা অংশ, গাইনিং না, ঠিক আছে? আর এটা যেটা বলছে এটা দুটোরই অংশ। অবস্টেট্রিক্সের শুরুয়াত যখনই প্রেগন্যান্সি এসে গেল, অবস্টেট ধাত্রীবিদ্যায় ঢুকে গেল ওটা,
কারণ obstetric related with the pregnancy. প্রেগনেন্ট ওম্যানদের কি স্বাভাবিক ফিজিওলজি, একটা মানে প্রেগনেন্সি হওয়ার পরে একটা মায়ের শরীরে কি কি পরিবর্তন, ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, সেইগুলো কেমনভাবে তার ওয়েটটা বৃদ্ধি পায়, কেমন প্রেগনেন্সিটা একটা টার্মিনেশনের দিকে এগিয়ে যায়, হ্যাঁ 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ কিভাবে ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ সেইগুলো স্বাভাবিকভাবে কিভাবে হয়, এবং এই স্বাভাবিক পথ চলতে গিয়ে আমরা কি কি অস্বাভাবিক জায়গায় দেখতে পাই, সেগুলো অবস্টেট্রিক্সের বিষয়। কারণ সব মায়ের তো স্বাভাবিকভাবে হয় না, কারো প্রেশার বেড়ে যায়, কারো পা ফুলে যায়, হ্যাঁ কারো আবার খিঁচুনি এসে যায়, এগুলো আবার বেশি বমি করে, বুঝতে পারছি? তো সেই জন্য সেই অস্বাভাবিক ব্যাপারগুলো আমরা অবস্টেট্রিক্সে করবো। কেন প্রেশার বেড়ে যায় ওই সময়, আবার ডেলিভারি হয়ে গেল প্রেশার নর্মাল হয়ে গেল। প্রেগনেন্সির সময় কিছু কিছু কন্ডিশন আছে যেখানে প্রেশার বেড়ে যেতে পারে, প্রেশার বৃদ্ধির জন্য আবার ফার্দার কমপ্লিকেশন আছে, যেখানে খিঁচুনি আসতে পারে, প্রিক্লোমসিয়া যেগুলোকে আমরা বলি, সেসব আসতে পারে। তো সেগুলো অনেক পরের গল্প, আমরা আগে স্বাভাবিক গল্পটা জানবো। স্বাভাবিক গল্পে আমরা গেলাম কি না, এখানে ফার্টিলাইজেশন হলো, কিভাবে ফার্টিলাইজেশন হলো, প্রায় 300 থেকে 550 প্রায় স্পার্ম এখানে তোমার ওভামকে ঘিরে ধরলো, ধরে ওভামের যে লেয়ার গুলো আছে তাদের পেনিট্রেট করে একখানা মাত্র স্পার্ম শেষ পর্যন্ত পৌঁছে ফিমেল মেল কোর নিউক্লিয়াস তৈরি করলো, এবং ফিমেল কোর নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করলো। সেই জাইগোট তোমার অ্যামোপ্লা থেকে আস্তে আস্তে ইউটেরাসের ক্যাভিটির মধ্যে এলো, ক্যাভিটির মধ্যে এসে এখানে বাসা বাঁধলো, যে বাসা বাঁধাটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, তো যে টার্মগুলো কে ঘুরবে, তারা সব মারা পড়ে যাবে, তারা সব মারা পড়ে যাবে, কেউ আর থাকবে না ময়দান, বুঝতে পেরেছে? এরাই এবার রাজত্ব করবে। হ্যাঁ 100 কোটি স্পার্ম 100 কোটি যদি জায়গা তৈরি করে রাখবে কোথায়, একখানা রাখতে ইনসিন কে যাচ্ছে। তো যাকে লাগবে, আমি এখানে কি বলেছি যে স্পার্মাটোজেনেসিসের যত স্পার্ম উৎপন্ন হচ্ছে তার 50% ক্রোমোসোম হচ্ছে এক্স ক্রোমোসোম বাইরে, আর 50% হচ্ছে ওয়াই ক্রোমোসোম বাইরে। whereas ফিমেল যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে দ্যাট ইজ তোমার ক্রোমোসোম সংখ্যা 22x এ একদম ফিক্সড। এইবার এখানে এই যে এত মিক্সচার রয়েছে তার মধ্যে একখানা মাত্র স্পার্ম গিয়ে ওভামের সঙ্গে মিলতে হবে, যে বাবু এখানে গিয়ে পৌঁছাবে সেই বাবুর কি প্যাটার্ন আছে তার উপরে ডিপেন্ড করবে যে কি হবে, সেক্সটা কি হবে। যদি এই বাবুরা গিয়ে পৌঁছায় ইউনাইট করে, তখন এর সঙ্গে 22 প্লাস ওয়াই, এই বাবু থেকে একটা যদি যায়, তবে ক্রোমোসোম এই জাইগোটটা যে ক্রোমোসোম প্যাটার্ন দাঁড়াবে এইটা, অর্থাৎ 44 XY, that is male pattern, that is male, অর্থাৎ যে কনসেপ্টটা তৈরি হলো সে একটা ছেলে হিসাবে জন্ম তৈরি হবে। পরিষ্কার হলো? বাকিটা এই গ্রুপ থেকে যদি ক্রোমোসোম যায় তখন এটাও হবে X, তখন এটা দাঁড়িয়ে যাবে 44 XX, তখন যে কনসেপ্টের জন্ম নেবে দ্যাট ইজ একটা মেয়ে হিসাবে। তো এইভাবে আমরা প্রেগন্যান্সির সময় সেক্স ডিটারমিনেশন এইভাবে আমাদের হয়। ঠিক আছে, তো আমরা প্রেগন্যান্সির সময় সেক্স ডিটারমিনেশন জেনে গেলাম, প্রেগন্যান্সি কিভাবে ঘটলো সেটা জেনে গেলাম, স্পার্ম কিভাবে উৎপন্ন হলো, ওভাম কিভাবে উৎপন্ন হলো, একটা স্পার্ম একটা ওভাম কিভাবে মিলিত হলো, মিলিত হয়ে কিভাবে এমবেডিং হলো, হয়ে একটা ফর্মেশন। এইভাবে কি এখানে যে কনসেপশন ঘটলো এইটার এবার আমরা অবস্টেট্রিক্সের কিছুটা অংশে ঢুকে যাচ্ছি। যেমন ধরো এই যে তোমার ওভুলেশন হয়ে গেল,
টার্মগুলো মনে রাখছো তো? হ্যাঁ। কতগুলো টার্ম বললাম? হ্যাঁ, টার্মগুলো মনে রাখবে। যে মেন টার্মগুলো ওভ্যুলেশন, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, ফার্টিলাইজেশন, হ্যাঁ, তারপর যে মেনার্কি, মেনোপজ, যে টার্মগুলো বলছি সেইগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? এখানে ইমপ্ল্যান্টেশন মানে যেটা কি গাঁথা, যে প্রোডাক্ট অফ কনসেপ্টটা যখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে পার্মানেন্টলি গেঁথে যায় সেই পদ্ধতিটাকে বলছি আমরা ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে? এই ইমপ্ল্যান্টেশন, এই যে টার্মগুলো এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এইবার হচ্ছে কি ক্যালকুলেশন, মানে এলএমপি, এলএমপি এটা আগে বলেছি। এলএমপিটা কি বলেছি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট ডেটা হচ্ছে এলএমপি, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে তোমার এই যে প্রেগন্যান্সি হলো, এবার সেটা তো একটা পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হয়ে একটা সময় তো সে বাইরে বেরিয়ে আসবে আউটার ওয়ার্ল্ডে, দ্যাট ইজ কল্ড লেবার। লেবার নামক একটা পদ্ধতির মাধ্যমে ইউটেরাস থেকে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্টটা বাইরে বেরিয়ে আসবে আউটার ওয়ার্ল্ডে। যে পদ্ধতিতে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসবে এই ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসবে, এইখান থেকে এই ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? সেই ঘটনাটাকে বলছি আমরা লেবার, যেটা পরে পরে আমরা আলোচনা করব। এইবার লেবারটা কবে শুরু হবে, কবে হবে, সেইটা আমরা বাইরে থেকে ক্যালেন্ডার ক্যালকুলেশন করে বলে দিতে পারি। সেই ঘটনাটাকে বলছি আমরা, সেই ডেটটাকে বলছি আমরা ইডিডি। অনেকে ইডিডি বলে, অনেকে ইডিটি বলে। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অথবা এক্সপেক্টেড ডেট অফ টার্মিনেশন। টার্মিনেশন মানে কবে খতম হচ্ছে, শেষ হচ্ছে প্রেগন্যান্সিটা, যেই বাচ্চাটা বেরিয়ে এলো প্রেগন্যান্সি শেষ হয়ে গেল, সেই জন্য এই পয়েন্টটাকে আমরা টার্মিনেশনও বলি। সেটা এক্সপেক্টেড ডেট অফ, সেটা একটা ডেটে ঘটবে। সেই ডেটটা কিভাবে বার করবো? এলএনপির সঙ্গে আমরা 9 ক্যালেন্ডার মান্থ যোগ করব, তার সঙ্গে 7 ডেজ। 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ মিলে যেটা আসবে দ্যাট ইজ ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। বুঝেছো? এবার তোমরা ক্যালকুলেট করবে। এলএনপি ধরে নাও, আজকের দিনই ধরো কালে এলএনপি। আজকের দিন কত? 11/2/24, তাই তো? এর সঙ্গে এটা হচ্ছে এলএনপি, এর সঙ্গে এটা যোগ করো, যোগ করে বলো ডেটটা বলো। 20 নভেম্বর 2024। 20 নভেম্বর 2024। 18 আর সাথে 18 আমার সাথে 18 18 11 18 11 11 2024। 2024। 9 months plus এইটা হচ্ছে ডিডি ডেট। এর সঙ্গে আমরা প্লাস মাইনাস 10 করে দিই, প্লাস মাইনাস 10 এর সঙ্গে। এর 10 দিন আগে হতে পারে, 10 দিন পরে হতে পারে। এর থেকে আর সোজা হয়ে কিছু নেই। এই যে ঘটনাগুলো ঘটছে একদম সত্যি ঘটনা, এবং প্রতিটা প্রেগন্যান্সির ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটছে, এবং একটা ফিমেল এর মধ্যে বডির মধ্যে সাধারণত এই জিনিসগুলো ঘটবে। তো সেখানে কিভাবে ওভ্যুলেশন হয়, কিভাবে ফার্টিলাইজেশন হয়, কিভাবে ডেভেলপমেন্ট হয়, এইসব ঘটনাগুলো সবই তো ফিজিওলজিক্যাল, স্বাভাবিক ব্যাপার। এগুলো এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। স্যার আমার একটা কোয়েশ্চেন। এর মধ্যে তো নিউক্লিয়াস আছে, বলো। স্যার এই ফাংশনের মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কোনো এফেক্ট বা কিছু আছে? কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, তার কোনো রোল আছে? ডাইরেক্টলি কোনো রোল নেই, ইনডাইরেক্টলি রোল আছে, এবং সেটা আছে মেনস্ট্রুয়েশনের সময়।
এইটার সঙ্গে নেই, তার জন্য এটার উপরে এফেক্ট হতে পারে। যদি থাইরয়েড হরমোন বেশি বেরোয় বা কম বেরোয়, সেটা এই যে আমাদের ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশনের উপরে এফেক্ট করে, তাই সেই সূত্র ধরে এটার সঙ্গে এফেক্ট। তাতে প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা? কিসের? তাতে প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা? হ্যাঁ হবে তো। যদি গন্ডগোল, আমি তো স্বাভাবিক বলছি, কোন তো অস্বাভাবিক ব্যাপার। স্যার ওই যে বুঝতে পারলে? তুমি যেটা বলছো আছে, অবশ্যই আছে, ফিজিওলজির মধ্যেই যদি আছে এবং সেটা স্বাভাবিক ভাবে আছে। এবার যদি সেক্ষেত্রে থাইরয়েড তার কাজ ঠিক মতো না করে, তবে কিন্তু এটার উপরে এফেক্ট হতে পারে। আর যদি স্বাভাবিক কাজ করে তো এফেক্ট হবে না, সেটাই তো আমরা করছি আজকে, স্বাভাবিক করছি, কোনো অস্বাভাবিক জায়গায় আমরা করছি না। স্যার স্পামের মাথায় যে ক্যাপটা রয়েছে, ওই ক্যাপ থেকে যে জাইমটা বের হয় সেটা কি বললেন? হায়ার নিউরোনিকেজ। হায়ার নিউরোনিকেজ। মেনস্ট্রুয়েশন কাকে বলে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে মেনস্ট্রুয়েশন কাকে বলে? ডেসক্রাইব ব্রিফলি দ্য ডিফারেন্ট টাইপ অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। সেখানে আমরা মেনস্ট্রুয়েশন কাকে বলে আমরা বলেছি, তাই তো? এখানে বলেছে তোমাদের নোটে যেটা বলেছে, এই যে মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত মহিলাদের প্রতি 28 দিন অন্তর যে 3 থেকে 5 দিন ইউটেরাস থেকে ইউট্রাইন ব্লিডিং হয়, যাহা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে মেনস্ট্রুয়েশন বলা হয়। আমি সেই কথাই বলেছি যে যেদিন থেকে মেনস্ট্রুয়েশন চালু হলো, অর্থাৎ মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত, হ্যাঁ, প্রতিটা মহিলারই প্রতি 28 দিন অন্তর 3 থেকে 5 দিন ইউট্রাইন যে ব্লিডিং হয়, যেটা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে বলছে আমরা মেনস্ট্রুয়েশন। এর মধ্যে এই পিরিয়ড মেনার্কি টু মেনোপজ, অর্থাৎ সেক্সুয়াল লাইফ অফ দ্য ফিমেল, ঠিক আছে, এবং যদি কোনো কারণে এটা অফ হয়ে যায়, তখনই তাকে বলছি আমরা ঠিক আছে, একটা মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, অ্যাবনোরিয়া একটা মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, তার পরবর্তী স্টেপে যেটা বলছি। কিন্তু মেনস্ট্রুয়েশনটা আমি তো এখানে বলে থেমে যাব না, আরেকটু বলবো। তাহলে মেনস্ট্রুয়েশনে আমি বলবো যেটুকু, সেটা হচ্ছে 4টে ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে ব্লিডিং ফেজ, এটা 3 থেকে 5 দিন ঘটে। তারপর রেস্টিং ফেজ, একটা শর্ট ফেজ, 1 থেকে 2 দিন। তারপর হচ্ছে পলিফারেটিভ ফেজ, তারপর হচ্ছে সিক্রেটরি ফেজ, বুঝা? তারপরে আবার ব্লিডিং ফেজ। স্যার 3 নম্বর কি বলুন? পলিফারেটিভ ফেজ সব নোটে দেয়া থাকবে, এইটা একটা নোট এসেছে, দেয়া আছে। 4 নম্বরটা? 4 নম্বর হচ্ছে তোমার সিক্রেটরি ফেজ, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে মেনার্কি কাকে বলে? স্টার্টিং প্রথম মেনস্ট্রুয়েশন হবে মেনার্কি বলে। আমি ক্লাসে তো উপস্থিত হয়ে যাবে, আমি যেবার পড়াবো। আর মেনোপজ মেনোপজ মানে স্টপ হয়ে যাওয়া, টোটালি পার্মানেন্ট মেন স্টপ হয়ে যাচ্ছে। আর ওই মেনার্কি এজ কি? 30 ইয়ার্স। এভারেজ 30 ইয়ার্স, হ্যাঁ, এই 30 না 30 13 বছর বয়সে শুরু হয়। আর মেনোপজের ইয়ার এভারেজ 45, মোটামুটি 42 থেকে 50, ঠিক আছে। এরকম স্যার নজির হয়েছে যে মেনোপজ হয়ে যাওয়ার পরেও 10-15 বছর পরে প্রেগন্যান্সি এসেছে, তার মেনোপজ হয়নি, কিন্তু ও তো পার্মানেন্টলি অ্যামোনিয়া হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে আবার 10-15 বছর পরে বের হয়েছে। আপনাদের অ্যামনোরিয়া হয়নি, ওটা অ্যামনোরিয়া হয়েছে, মেনোপজ হয়নি। মনে হয়েছিল ওটা বাইরে থেকে। বুঝতে পেরেছো? মনে হয়েছিল, এরকম ঘটে, খুব এক্সেপশনাল কেস। 60 বছরের মেনস্ট্রুয়েশন হয়, জানো, 60 ইয়ারও মেনস্ট্রুয়েশন, এগুলো তো স্যার এক্সেপশনাল। এক্সেপশনাল। আমরা তো এক্সেপশনাল কেস তো সব এতেই আছে। হিউম্যান বডি কোনো জিনিস হয় একদম ডেফিনিট বলে কোনো জিনিস নেই, করতেই পারে। লাইফ বড় রহস্যময়। এই বলটা না কোনো ফর্মুলার মধ্যে কাউকে দিয়ে ঘুমাতে পারবে না। তবে আমরা চলবো কিভাবে?
আমরা চলবো একটা স্ট্যাটিস্টিক্স এর উপর, মানে অধিকাংশ কি হয় দেখুন, একখানা কে কোথায় কি হলো সেটা নিয়ে আমরা তো পুরো সায়েন্সটাকে তো করতে পারি না, সেটা ওগুলো এক্সেপশনাল কেস হিসাবে ধরে নেব। বুঝে গেল? 5 মিনিটের বেশি তোমার হার্ট লাংস বন্ধ হয়ে গেল মানে দেখা যাবে 99%ই ডেথ। আর কেউ বুঝে উঠেছে, কিন্তু খুব রেয়ারলি কিছু কিছু আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার চালু হয়ে যায়, আবার লাংস চালু হয়ে যেতে পারে। তো সেগুলো তুমি কি বলবো? ডেথ হার্টের ইস্যু হয়ে গেছে, ওরে ছিঁড়ে ফেল, তারপরে বেঁচে উঠেছে। বুঝলে? এইগুলো হচ্ছে যে আমি আগে পড়েছিলাম সাসপেন্ডেড অ্যানিমেশন, তোমাদের যখন এপিসে পড়েছিলাম এই ঘটনাটা একটুখানি বলেছিলাম। আচ্ছা, তারপরে মেনার্কি কাকে বলে, মেনোপজ কাকে বলে হলো, তারপরে কতগুলো টার্ম হয়ে গেল, মেনস্ট্রুয়েশন হলো, হ্যাঁ, মেনার্কি হলো, মেনোপজ হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামনোরিয়া, আর একটা টার্ম, হ্যাঁ, অ্যামনোরিয়া মানে খুব সিম্পলি বলবে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড অ্যামনোরিয়া। এটা দুটো আগে পার্টে ভাগ করবে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালি কখন কখন ঘটে আগের দিন আমি বলে দিয়েছি, তাই তো? বিফোর পিউবার্টি, আফটার মেনোপজ, ডিউরিং প্রেগন্যান্সি, এগুলোতে এখন ফিক্স হবে। আর সাম টাইম ডিউরিং ল্যাকটেশন। ল্যাকটেশনটা কারো ফিক্সড নয়, কারো 2 মাস থাকতে পারে অফ, কারো 3 মাস অফ থাকতে পারে, কারো 6 মাস অফ, ইভেন কারো 1 বছরও অফ থাকতে পারে। বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে, ব্রেস্ট ফিডিং এর জন্য স্টিমুলেটিং হয় হরমোনাল, সেই জন্য অনেক সময় পিটুইটারি এফএসএইচ অন করে, বুঝতে পেরেছো? যার জন্য কি হয়, প্রোল্যাক্টিনের প্রভাবটা তখন বেশি মাত্রায় প্রকাশ পেয়ে থাকে, মায়েদের মধ্যে থাকে, কারণ আগে দুধ উৎপন্ন করতে হবে। বাচ্চাটার তো মেন ফুড হচ্ছে দুধ, মাতৃদুগ্ধ, সেই নিয়ে তো আমরা স্তন্য পাই, হ্যাঁ, ওই স্তন থেকেই তো আমাদের সব কিছু, ঠিক আছে। তো সেই জন্য তখন পিটুইটারি ওই দিকে ধ্যান দেয় বেশি, যার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোনটা সেইভাবে ছাড়ে না। এইবার এটা মোটামুটি স্বাভাবিক দেখা যায় 3 থেকে 4 মাস পর থেকে অধিকাংশ মেয়েরই আবার পিরিয়ড চালু হয়ে যায়, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, 8 মাস, 10 মাসও দেখা গেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তার পরের মাসেও দেখা গেছে, বুঝতে পেরেছো? তো এই ডেলিভারি হয়েছে 1-1.5 মাস পর থেকে দেখা গেল আবার পিরিয়ড চালু হয়ে গেছে, হ্যাঁ। তো এরকমও ঘটেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এইবার যখনই একটা মেনস্ট্রুয়েশন চালু হচ্ছে, এর ভেতরে কখন চালু হচ্ছে ওই জায়গাটা আমরা জানতে পারি, কারণ যেদিন ওভুলেশন হবে তার 14 দিন বাদে ব্লিডিং হয়ে বাইরে বেরিয়ে আসবে। ওভুলেশন তার 14 দিন আগে হয়ে গেছে, বুঝেছো? ওভাম প্রোডাকশন হয়েছে, তার 14 দিন বাদে যদি ওটা ফার্টিলাইজ না হয় তবে 14 দিন বাদে মেনস্ট্রুয়েশনটা দেখতে পাবো। এবার ইন কেস যদি ওর মধ্যে ফার্টিলাইজ হয়ে যায়, যদি স্বামীর সঙ্গে সহবাসা থাকে তার, তো সেক্ষেত্রে ফার্টিলাইজ হয়ে যাবে, সে তো বুঝতেই পারবে না যে আমি বাচ্চা দুধ খাচ্ছে, সে বন্ধ আছে, এরকম তো থাকেই। তাই এমন সময় গেল ডাক্তারের কাছে বা জানতে পারলো সেটা মানে অ্যাবর্শন হওয়ার সুযোগ যতদিন আছে সেটাও ছাড়িয়ে গেল, তখন কি করবে? তখন আবার সেকেন্ড প্রেগনেন্সি তাকে নিতেই হবে, তখন সেটা কেয়ার নিয়ে, স্পেশাল কেয়ার নিয়ে সেকেন্ড প্রেগনেন্সিটা আমরা সাধারণত কন্টিনিউ করিয়ে আবার বছর আনতে আর একটা বাচ্চা, তার মানে প্রথম বাচ্চাটা সাফার করবে। সেই জন্য বলছি প্রেগনেন্সি একটা যখন মা হবে তার 5 বছর বাদে সেকেন্ড ইস্যুটা আমাদের নেওয়া উচিত, কারণ এই 5 বছরের মধ্যে প্রথম যে বাচ্চাটা সেটা অনেকটা বড় হয়ে যাবে, সে স্বাভাবিকভাবে মায়ের যতটা কেয়ারনেস সেটা সে পাবে। এবার 2খানা বাচ্চা হয়ে গেছে, তার 1 বছরের বেশি তার মায়ের কেয়ারনেস পেল না, তার কারণ একটা বাচ্চা গ্রো হতে বা ডেভেলপ হয়ে উঠতে মায়ের রোল হচ্ছে সবচেয়ে ভাইটাল, বুঝলো? মা যদি রোল ঠিক মতো প্লে করে তবেই বাচ্চা ঠিক মতো মানুষ হবে। সেই জন্য মায়ের দুধ তাকে অন্তত 2 বছর মিনিমাম তাকে খেতে হবে, কারণ মায়ের দুধের মধ্যে ম্যাক্সিমাম ইমিউনিটি, আমাদের যত ধরনের রোগ দেরি হয় প্রত্যেকের ইমিউনিটি এজেন্ট গুলো মায়ের দুধ থেকেই বাচ্চা পায়।
তারপরে বাচ্চা সুস্থ থাকে। যারা যদি যত আর্টিফিশিয়াল খায় তত তো ভোগে বেশি, পেটের রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন ইনফেকশাস রোগগুলো তাদেরকে তাড়াতাড়ি ধরে নেয়। কেন? তাদের ইমিউনিটি পাওয়ারটা কম। যদিও আমরা অনেক ধরনের ভ্যাকসিন দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, বুঝতে পেরেছ? তো যার তারপরে আছে মেনার্জি, মেনোপজ গেল। এইবার মেনস্ট্রুয়াল যে ডিসঅর্ডার গুলো হয় তার মধ্যে অ্যামিনোরিয়াটা তো তোমরা বুঝলে। অ্যামিনোরিয়া ফিজিওলজিক্যালি হয়, প্যাথোলজিক্যালি হয়। প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়া আবার দু প্রকার, বুঝতে পেরেছো? একটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি স্যার, সেকেন্ডারি কি স্যার? একটা হচ্ছে প্রথম থেকেই মেনস্ট্রুয়েশন হচ্ছে না, মেনার্কি আসছে না, বুঝতে পেরেছো? মেনার্কি বয়স হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, অথচ মেনস্ট্রুয়েশন হচ্ছে না বা তার কোনো মেনস্ট্রুয়েশনের অভিজ্ঞতাই হয়নি। দ্যাট ইজ প্রাইমারি অ্যামিনোরিয়া। এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ গুলো বেশিভাবে ফোকাস করে, বুঝতে পেরেছো? আর সেকেন্ডারি অ্যামিনোরিয়া মেনার্কি এসছে, মেন্স চালু হয়েছে, 3 বছর 4 বছর বিপি হচ্ছে, তারপরে হঠাৎ করে আর মেন্স হচ্ছে না। সেই ঘটনাগুলোকে বলছি আমরা সেকেন্ডারি। বুঝে গেল? গাইনোকোলজিক্যাল কজটাই নেই, ও বাড়িতে গন্ডগোল থাকতে পারে, ইউট্রাসে গন্ডগোল থাকতে পারে। হ্যাঁ, তবে একটা সুবিধা আছে, জিনিসগুলো একটার সব মুখস্থ করে রাখবে, সেইগুলোই ফেরিয়ে দিতে থাকবে, বুঝতে পেরেছো? কারণ ওখানে রোগ যা হয় সব এক, আগে যে বলেছি। এরপরে একটা মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি কি বলেছিলাম? ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। ঠিক আছে? অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় যে পেন হয়, যন্ত্রণা হয়, তখন তাকে বলছি আমরা পেইনফুল ডিসমেনোরিয়া। তোমাকে যখন প্রথম এটা বলবে তোমার ডিফারেন্ট টাইপ অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, তখন তো তুমি আর অত ইলাবরেটলি করতে পারবে না, তখন শুধু নামগুলো দেবে আর কাকে বলে দিয়ে বেরিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? এই ধরো হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনটা বললে, ওর ফেজ গুলো বললে, ব্লিডিং ফেজ, রেস্টিং ফেজ, সিক্রেটরি ফেজ হয়ে যাবে। এইবার তারপরে লিখতে শুরু করে দেবে ডিফারেন্ট টাইপ অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। বিভিন্ন প্রকার মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার গুলি হলো বলে এক নম্বর দিয়ে অ্যামিনোরিয়া, অ্যামিনোরিয়া কাকে বলে লিখবে, প্রাইমারি, সেকেন্ডারি একটা বলে দিবে। তারপরেই চলে যাবে ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশনকে ডিসমেনোরিয়া বলা হয়। ডিসমেনোরিয়াও দু প্রকার, প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। হ্যাঁ, এবং সেক্ষেত্রে ওই শুধু টার্মগুলোই দেবে। তারপরে চলে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফ্লো যখন 80 ml ক্রস করে যাচ্ছে, এই কথাটা দিতে হবে। 80 মেনলি তো 20 থেকে 35 ml মতো পার সার্কেলে নষ্ট হয়, কিন্তু সেই নষ্টের পরিমাণটা যদি 80 ml ক্রস করে যায়, সেটা তোমার প্রলং ডিউরেশনই হোক আর নাই হোক, নর্মাল ডিউরেশনের মধ্যেই থাকুক, 80 ml যদি বেশি হয়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলবো আমরা মেনোরেজিয়া। বিভিন্ন প্রকার ইউট্রাসে, ওভারি, বিভিন্ন গন্ডগোলে এই ধরনের রোগ দেখা দিতে পারে। What are the menstrual disorder? Menstrual disorder গুলোর মধ্যে অ্যামনোরিয়া থাকবে, ডিসমেনোরিয়া থাকবে, মেনোরেজিয়া থাকবে, মেট্রোরেজিয়া থাকবে, অলিগোমেনোরিয়া থাকবে, হাইপোমেনোরিয়া থাকবে, ক্রিপ্টোমেনোরিয়া থাকবে। লুকায়িত মেন্স, যেটা তোমার ওই প্রাইমারি অ্যামনোরিয়ার মধ্যে পড়ে, প্রাইমারি অ্যামনোরিয়ার মধ্যে পড়ে, সেটা ক্রিপ্টোমেনোরিয়া অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ প্রাইমারি অ্যামনোরিয়া। বয়স হয়ে গেছে অথচ হচ্ছে না, মানে মেন্স হচ্ছে, বাইরে প্রকাশ হচ্ছে না, দ্যাট ইজ লুকায়িত মেনস্ট্রুয়েশন। এবার তাতে কনজেনিটাল অ্যানোমালিটাই বেশি থাকে, হরমোনাল ইনফ্লুয়েন্স গুলোও থাকে। হ্যাঁ, সেগুলো এখানে ক্রিপ্টোমেনোরিয়া যখন পড়বে দেখতে পাবো।
কিন্তু রূপকায়িত মেনস্ট্রুয়েশন অর্থাৎ মানে বয়স হয়ে গেছে অথচ মেনস্ট্রুয়েশন ভেতরেও হচ্ছে কিন্তু বাইরে বেরিয়ে আসছে না, সেইরকম কন্ডিশন গুলোকে আমরা বলি ক্রিপ্টোমেনোরিয়া। এক্ষেত্রে খুব স্বাভাবিক পদ হচ্ছে ইনপারফোরেটেড হাইমেন। হাইমেন হচ্ছে ভ্যাজাইনার মুখে একটা সূক্ষ্ম পাতলা পর্দা থাকে, হ্যাঁ, যাতে সাইডে একটা কিসেন্ট্রিক গ্যাপ থাকে। এখানে তোমার ভার্জিন গালেদের এগুলো বেরিয়ে চলে আসে, সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল অভিজ্ঞতা জানলে হয়নি, হাইমেন ইনট্যাক্ট থাকে। কিন্তু ওই যে সাইডে একটুখানি যে পারফোরেশন থাকে, সেই পারফোরেশনটা যদি না থাকে, পুরোপুরি ভ্যাজাইনার মুখটা যদি Intact থাকে, এটা তাকে বলছে ইমপারফোরেটেড হাইমেন। পর্দাটাকে বলছি হাইমেন। হাইমেনটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে কমন কজ অফ ক্রিপ্টোমেনোরিয়া। মেনস্ট্রুয়েশন চালু হয়ে গেছে, হাইমেন থাকার জন্য বেরোচ্ছে না, ওখানে আটকা পড়ে যাচ্ছে, তাহলে ভ্যাজাইনার মধ্যে ক্যাভিটির মধ্যে সব জমে থাকছে। বুঝতে পেরেছো? তো এইটাকে এটা এছাড়াও যদি কোনো সেপ্টাম থাকে, ডেভেলপমেন্ট ডিফেক্টই বেশি। ইন্ট্রাভ্যাজাইনাল যদি সেপ্টাম থাকে, ভ্যাজাইনালটা একটা ফাইব্রোমাস্কুলার নল, তার তার যে গ্যাপ আছে সেই গ্যাপের যদি মাঝ বরাবর যদি কোনো সেপ্টাম দিয়ে গার্ড থাকে, তখনও তা আসতে পারবে না। বা ওই যে ইউট্রাসের যে সার্ভিস অংশটা যেটা ভ্যাজাইনার মধ্যে ঢুকে আছে, সেখানে যদি কোনো ধরনের আলসার হওয়ার জন্য সেখানে যদি ফাইব্রোসিস হয়ে যায়, সার্ভিসাইটিস যদি হয়, সেক্ষেত্রে ওরকম এটা বুঝে যাবে মুখটা, তারপরে ইউটাইল ক্যাভিটিটাই তো ভেঙে পড়বে, তো সেটা ওই সার্ভিসের মুখ দিয়ে এসে ভ্যাজাইনা দিয়ে এসে তবে তো এই যে নর্মাল যেটা বললাম, এইটা এই যে সার্ভিসের মুখটা যদি বন্ধ থাকে বেরোবে। যদি এখানে যদি এরকম যদি কোনো একটা রিস্ক থাকে, সেপ্টাম থাকে ভ্যাজাইনার মধ্যে, বেরোবে কি? তবে এইখানে যে ওপেনিংটা আছে, এখানে যে তোমার এটা পর্দাটা থাকে, এই পর্দাটাকে বলছি হাইমেন। হাইমেনটার সাইডে একটা গ্যাপ থাকে, যেখান থেকে মেনস্ট্রুয়াল ফ্লোটাই গ্যাপ দিয়ে বেরিয়ে চলে আসে। কিন্তু যদি গ্যাপটা না থাকে, পুরোটাই ইমপারফোরেটেড হাইমেন। তো সেই রকম ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনটা ভেতরে ঘটলেও বাইরে বেরিয়ে আসতে পারবে না, অর্থাৎ হিডেন মেনস্ট্রুয়েশন, তাকে বলি আমরা ক্রিপ্টোমেনোরিয়া। তো এইরকম তোমার এই মেনস্ট্রুয়েশন কাকে বলে, ফিজিওলজি কি এবং কি কি অ্যাবনরমালিটি আছে, এক নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এরকম লিখে দেবে ছোট করে, এখানে তো মোটে অনেকটা করেই আছে। এছাড়া এইবার ধরো এইখানে যতগুলো অ্যাবনরমালিটি করলাম, সেগুলোর আবার বড় কোশ্চেন আছে, সেইখানে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে এই কোশ্চেনটার মধ্যে যদি অ্যাবনরমালিটিগুলো থাকে, তবে শুধু ওই নামগুলো দেবো, কাকে বলে বলে দেবো, দিয়ে ছেড়ে দেবো। এইবার ধরো অ্যামনোরিয়া থেকেই একটা কোশ্চেন দিল, এই যে সেকেন্ড কোশ্চেন দেখো, ডিফাইন অ্যামনোরিয়া। তারপরে বলছে নেম দ্য ফ্যাক্টর হুইচ আর রেসপন্সিবল ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামনোরিয়া। মানে অ্যামনোরিয়া কাকে বলে, অ্যামনোরিয়ার কারণ কি, এই দুটোটাই এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো আমি অ্যামনোরিয়া কাকে বলে জানি, তার চরিত্রগুলো বললাম। অ্যামনোরিয়া ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হচ্ছে প্রকার, প্রাইমারি আর সেকেন্ডারি, ঠিক আছে। এবং যাই হোক না কেন, প্রত্যেকেরই কজ আছে। প্যাথোলজিক্যাল অ্যামনোরিয়ার কজ আছে, ফিজিওলজিক্যাল অ্যামনোরিয়া তো বলেই দিয়েছি, ওর তো ওই কতগুলো দূর টাইম, ওর তেমন কজ নেই। প্যাথোলজিক্যালের মধ্যে প্রাইমারির কজ আছে, সেকেন্ডারির কজ আছে। প্রাইমারি আর সেকেন্ডারি মানে কি, যে জিনিসগুলো প্রায় অনেকটা একই। ধরো একটা মেয়ে 8-9 বছর বয়সে টিউবারকুলার ইনফেকশন হয়েছে, তার জন্য তার চিকিৎসা হয়েছে, তার জন্য তার মেনস্ট্রুয়েশনটা চালুই হয়নি, তখন সেটা হয়ে গেল প্রাইমারি অ্যামনোরিয়া। আবার ধরো 17-18 বছর পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন হচ্ছিল, 21 বছর বয়সে তার টিবি রোগ, টিউবারকুলোসিস হলো, তার জন্য কি হলো, তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেল, তখন ওটা কি দাঁড়ালো, কারণটা কি হলো, কারণটা কিন্তু টিউবারকুলোসিস। এইরকম কিছু কারণ আছে, দেখলে দুটো জায়গাতেই আমরা এটা কাটাতে পারি। যেমন ধরো হেড ইনজুরি একটা অ্যামনোরিয়ার কারণ, হেড ইনজুরি, কারণ পিটিটাই তোমার এফএসএইচটা বেরোলে তবে তো এটা হবে। এবার ধরো 6 বছর বয়সে ছাদ থেকে পড়ে গেছিল বা গাছ থেকে পড়ে গিয়ে মাথার
লেগেছিল, পিটুইটারিটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য এফএসএইচ বেরোতে পারছে না, যার জন্য তার মেনস্ট্রুয়েশন চালু হয়। তখন সেটা কি হবে? সেকেন্ডারি প্রাইমারি। ও প্রাইমারি কারণ তার মেনস্ট্রুয়েশন ও সে দেখতেই পায় না এখন পর্যন্ত, কারণ তার 7-8 বছর বয়সে। এবার এইটাই যদি 21 বছর বয়সে পিটুইটা হয়, সেক্ষেত্রে যদি তার পিটুইটারিটা নষ্ট হয়ে যদি হয়, মেনস্ট্রুয়েশনটা হয়, তখন সে কি দাঁড়াবে? সেকেন্ডারি তাই কজটা কি দাঁড়ালো? একই। তাই প্রাইমারিতে যা পসিবল। এরাও একটু ঘাটলে পরে বুদ্ধি করে দেখবে কিছু কিছু আছে যেখানে প্রাইমারিতে ঢোকাতে পারবে, সেকেন্ডারিতে ঢোকাতে পারবে জিনিসের মধ্যে। আমার লজিকটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। মানে অ্যাকচুয়ালি কি ডেফিনেশন গুলো দাঁড়িয়ে আছে তো একটা পিরিয়ডের উপরে, কারণগুলো তার পিরিয়ডের উপরে। একটা ডিগ্রি তো তার 6 বছর হতে পারে, 21 বছরও হতে পারে। সেই ডিগ্রি তার 7-8 বছরও হতে পারে, আবার 22-23 বছরও হতে পারে, পারে কি না? তো কারণগুলো দুটো জায়গাতে পুট করতে পারি কি না, সেইটাই আমি তোমাদের পয়েন্ট আউট করে দিচ্ছি। যে দেখবে এগুলো নোটে সবই লেখা আছে। হ্যাঁ, দেখুন তোমরা নোটগুলো যত তাড়াতাড়ি পারবে কালেক্ট করবে, করে এগুলো পড়তে থাকবে। তার মানে আজকে দেখো আমরা অ্যামোনোরিয়া আর বিভিন্ন প্রকারের মেনস্ট্রুয়েশনের গন্ডগোল এগুলো সম্বন্ধে জেনে গেলাম। ঠিক আছে, এই দুটোই পড়ে আসবে। লিউকোরিয়া একটা রোগ, এটা মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের মধ্যে পড়ছে না, এটা একটা আলাদা রোগ লিউকোরিয়া। অর্থাৎ মেনস্ট্রুয়েশন ছাড়াও যদি কোনো সাদা স্রাব, যেটাকে আমরা বলি হোয়াইট, যদি ডিসচার্জ ইউটেরাস থেকে হয়ে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে, তখন সেটাকে বলছি আমরা লিউকোরিয়া। এবার এর আবার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলোই পড়তে হবে। আর এর ম্যানেজমেন্ট, লিউকোরিয়া হলে আমাদের কি তাকে চিকিৎসা আমরা দেবো। ঠিক আছে, তারপরেই আছে আর একটা জেনিটাল কোল্যাপস। জেনিটাল কোল্যাপস মানে কি? ইউটেরাসটা তার পজিশনে না থেকে যখন বেরিয়ে আসে ভ্যাজাইনা দিয়ে, হ্যাঁ, তখন তাকে বলছি আমরা ইউটেরাইন কোল্যাপস। কিন্তু জেনিটাল কোল্যাপস এটা ব্রড টার্ম। ওই যে ইউটেরাস আছে সারাউন্ডিং এ যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে পারে, রেকটাম ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে পারে, তখন তাকে বলি আমরা রেক্টোসিল। বুঝতে পেরেছো? তারপরে যে ইউরিনারি ব্লাডার যেটা আছে সামনে, ওকে চাপ দিয়ে ইউটেরাস ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে পারে, ওটাকে বলি আমরা সিস্টোসিল। এরকম বিভিন্ন নামে তখন জেনিটাল কোল্যাপস গুলো হয়ে যাবে। কিন্তু মেন জেনিটাল কোল্যাপস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইউটেরাইন কোল্যাপস। ইউটেরাইন যে পজিশনে আছে সেই পজিশনটাকে কি বলি? অ্যান্টিভার্সন। অর্থাৎ ভ্যাজাইনার সঙ্গে ইউটেরাস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, অ্যান্টিরিয়রলি। যদি কোনো কারণে তার পজিশন চেঞ্জ হয়, তখন সেই কন্ডিশনটাকে বলি আমরা রেট্রোভার্সন। অর্থাৎ বিফোর দা ইউটেরাইন কোল্যাপস, হ্যাঁ, রেট্রোভার্সন তাকে হতেই হবে, না হলে ইউটেরাইন কোল্যাপস হবে না। আগে রেট্রোভার্সন হতে হবে, অর্থাৎ ওই অ্যাঙ্গেলের পরিবর্তন হয়ে যদি এটা 90 ডিগ্রিতে 180 ডিগ্রি হয়ে যায়, তখন সোজাসুজি হয়ে গেল। সোজাসুজি তখন সার্ভিসটা এখানে এদিকে চাপ দিলে পরে ভ্যাজাইনাকে ধরে রাখতে পারছে না, তখন এই ওয়াল নিয়ে এটা নেমে আসছে, নিচে আরো নিচে নেমে আসছে, অসের মুখ অব্দি চলে এলো, তারপর অসেনে বেরিয়ে এলো। হ্যাঁ, এইবার কতটা বেরিয়ে আসছে নেমে আসছে তার উপরে ইউটেরাইন কোল্যাপসের আবার কতগুলো ডিগ্রি আছে। ফার্স্ট ডিগ্রি কোল্যাপস, সেকেন্ড ডিগ্রি কোল্যাপস, থার্ড ডিগ্রি কোল্যাপস বা কমপ্লিট পুসিডেন্সিয়া, এরকম বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ আছে। কখন আমরা ফার্স্ট ডিগ্রি বলবো, কখন সেকেন্ড ডিগ্রি বলবো, কখন কমপ্লিট বলবো, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। ইউটেরাইন কোল্যাপস যখন পড়াবো এই জেনিটাল কোল্যাপসের মধ্যেই পড়বো। তবে জেনিটাল কোল্যাপসের মধ্যে আমরা শুধু ভ্যারাইটি গুলো বলবো, কিন্তু মেন ডেসক্রিপশন হবে ইউটেরাইন কোল্যাপস। বুঝতে পেরেছো?